শিক্ষার্থীদের ভোগান্তি, ট্রেজারারের প্রশান্তি, ট্রেজারারের প্রশান্তি, শিক্ষার্থীদের ভোগান্তি, শিক্ষার্থীদের ভোগান্তি, ট্রেজারারের প্রশান্তি, ট্রেজারারের প্রশান্তি, শিক্ষার্থীদের ভোগান্তি, শিক্ষার্থীদের ভোগান্তি, ট্রেজারারের প্রশান্তি। হয় আমাদের জীবন যাবে, হয় আমাদের জীবন থাকবে, হয় আমাদের সফল হব, নয় আমাদের ছাত্র শিবির বিলীন হয়ে যাবে। দুইটার কোনো একটা, হয় আমাদের কাফন ফিরবে, নয় আমরা সফল হবে এই লড়াইয়ে। ফেসিবাদকে ফিরতে দিব না, গণরুমকে ফিরতে দিব না, গ্যাসরুমকে ফিরতে দিব না, এই ভাই পলিটিক্স আর চাঁদাবাজির পলিটিক্স ক্যাম্পাসে ফিরতে দিব না ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির কখনো কোনো আধিপত্যবাদ শক্তি, কোনো ইসলাম বিদ্বেষী শক্তি, কোনো অপশক্তির কাছে আমরা মাথার মতো করি নাই। তার ফলাফল কি হয়েছে? তার ফল হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 21 জনকে জীবন দিয়ে প্রমাণ করতে হয়েছে আমরা কোন অপশক্তির কাছে মাথা নত করতে পারি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমন একটি দেশে জন্ম নিছি, নাম বলতে খুবই কষ্ট হয়। যে দেশে আপনি একটা ভালো কাজ করবেন, পিছন থেকে এসে আপনার লুঙ্গি টেনে দেব, যেন আপনি ভালো কিছু করতে না পারেন, আপনি যেন সফলতার চূড়ান্ত পর্যায়ে না পৌঁছতে পারেন। এরকম হাজারো শত্রু আপনার পিছনে ষড়যন্ত্রের জাল আঁকাবে। যে দেশে চান্দাবাজ, ধান্দাবাজ আর লুটতরাজদের দ্বারা ভরা। অন্য দেশ পায় সোনার খনি, আর আমরা পাই চান্দাবাজ আর ধান্দাবাজের খনি। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাগুলো ঘটতেছে আপনারা দেখছেন, যেখানে শিক্ষার্থীদের কল্যাণে যে কাজগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে করা দরকার, করা উচিত, তো সেই কাজগুলো তারা তো করছেই না, তাদের ব্যর্থতা প্রমাণিত হয়েছে, এবং যারা করতে চাচ্ছে তাদেরকেও বাধা প্রদান করা হচ্ছে। আপনারা দেখেছেন ডাকসু নেতৃবৃন্দ বিভিন্ন বিষয়ে যখন প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে যে শিক্ষার্থীদের জন্য এই কাজগুলো করে দিন, তো তারা বলেছে আমাদের ফান্ড নেই, তোমরা বাহির থেকে ফান্ডের ব্যবস্থা করো, আমরা কাজ করে দেবো। তখন ডাকসু নেতৃবৃন্দ আপ্রাণ চেষ্টা করে বাহির থেকে স্পন্সরের মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে মোটা অঙ্কের কিছু বাজেট এনে দিয়েছে। তো বাজেট এনে যখন তাদের সামনে উপস্থাপন করা হয়েছে, তখন তারা সে বাজেট অনুযায়ী কাজ করবে না। তারা বলছে না, কাজ করা যাবে না। নানাভাবে তাদেরকে চ্যালেঞ্জের মুখোমুখি করা হচ্ছে। কারণ তারা শিবির, কারণ তারা যদি কাজ করে, তারা যদি তাদের ইশতেহারগুলো বাস্তবায়ন করে, তাহলে শিক্ষার্থীদের ভালোবাসা, শিক্ষার্থীদের আস্থা শতভাগ অর্জন করবে। সেই জন্য তারা পাগল পারা হয়ে যাচ্ছে যে এইভাবে যদি কাজ আগাতে থাকে, তাহলে অদূর ভবিষ্যতে দেখা যাবে শিবিরের প্ল্যান ছাড়া আর কোনো প্ল্যান বিজয় হবে না। আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলো কি বিশ্ববিদ্যালয়ের কল্যাণ চায়, নাকি নির্দিষ্ট একটা দলের এজেন্ডা হয়ে কাজ করছে? আমার বুঝে আসছে না। তারা শিক্ষার্থীদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে। বর্তমান ডাকসু নেতৃবৃন্দ তারা এই বিগত 6-7 মাসে এই পরিমাণ কাজ করেছে, আমার মনে হয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত 100 বছরের ইতিহাসে এত অল্প সময়ে এতগুলো কাজ করার নজির রয়েছে। এই জন্য যারা ধান্দাবাজ, যারা চান্দাবাজ, তাদের মাথা গরম হয়ে গেছে। হাই, এটা কি ডাকসুর কাজ? আমরা ডাকসুতে আসলে তো আমরা লুটে পুটে খেতাম, এটা তো দেখি সব শিক্ষার্থীদের জন্য ঢেলে দিচ্ছে। তবুও বলতে চাই, যাই হোক, ছাত্র শিবির, ডাকসু নেতৃবৃন্দ এরা দমে যাওয়ার নয়, এরা থেমে যাওয়ার নয়, তারা তাদের আপ্রাণ চেষ্টা দিয়ে কাজ করে যাবে। তারা তার শিক্ষার্থীদের শতভাগ আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে, এবং তারা ইনশাল্লাহ তাদের কাজ এগিয়ে নিয়ে যাবে, এবং শিক্ষার্থীরা তাদের পাশে থাকবে। শেষে একটি কথা বলবো, আপনারা অন্যায়ের প্রতিবাদ করুন, ইনসাফ ফিরে আসবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, যার শুরু অংশগুলো দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আলোচনা কতটা গুরুত্বপূর্ণ, তথ্যবহুল হতে চলছে। তাই দর্শক অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর দর্শক, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন কথা না বাড়িয়ে ভিডিওগুলো দেখে আসি। কিন্তু আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি, কালকে আমাদেরকে যেভাবে অপমান করা হয়েছে, আমাদের কাছে আপনারা অসহযোগিতা করা, আমাদের কোনো সমস্যা নেই, আমরা চেষ্টা চালিয়ে যাবো, কিন্তু অপমান করা হয়েছে স্যার। এই বিষয়টি বলেন স্যার। আপনাদের একজন কলিগ, তিনি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদের মধ্যে একজন, 4টা পদের মধ্যে তিনি চতুর্থ, খুব সম্ভবত, তিনি আমাদেরকে অপমান করেছেন কালকে। শুধুমাত্র আমরা শিক্ষার্থীদের কাজের জন্য গিয়েছে, আমরা তো নিজেদের জন্য যাই নাই। আজকে আমরা আমাদের সেন্ট্রাল মসজিদে এসি নিয়ে আসছি, সেই এসির বৈদ্যুতিক লাইন দিচ্ছে না। আমরা জিজ্ঞেস করছি, স্যার এটা আপনার টেবিলে তো আছে, এটা কখন পাঠাবেন আপনি? উনি বলছে যে এটা কি আমি তোমাকে জানাবো কিনা, আমার অফিসের সিদ্ধান্ত আমি নেব, যখন খুশি তখন দেবো। এটা তো হতে পারে না। আমরা বাজেট নিয়ে আসছি, 2 বছরের জন্য বাজেট নিয়ে আসছি, উনি বলতেছেন যে 2 বছর পরে এটার কি হবে।
আমি অবাক হয়ে গেলাম, আমাদের ডাকসুর মেয়াদ 1 বছর, আমরা 2 বছরের জন্য বাজেট নিয়ে আসছি, এটা তো অতিরিক্ত বাজেট বরাদ্দ করে নিয়ে আসছি। তার মানে কি উনি বলতে যাচ্ছেন যে এরপরে ডাকসু আর দিবে না? উনি কি বোঝাতে যাচ্ছেন যে এরপরে ডাকসু আর দিবে না এবং কোনো কাজ শিক্ষার্থীদের হইতে দেওয়া হবে না? এবং 2 বছর পর উনি নিজে ওই চেয়ারে থাকবে কিনা তার কোনো গ্যারান্টি আছে? প্রত্যেকটা কাজে উনি বাধাগ্রস্ত করছেন। আমাদের সেন্ট্রাল মসজিদে এসি নিয়ে আসছি, সেই এসির বৈদ্যুতিক লাইন দিচ্ছে না। সেন্ট্রাল ফিল্ডে 2 কোটি টাকার বাজেট আনা হচ্ছে সংস্কারের জন্য, সেই বাজেট নিয়ে কাজ করতে দিচ্ছে না। প্রত্যেকটা জায়গায় ট্রেজারার মহোদয় এখানে বাধা দিচ্ছে। তাদের মনে বড় হতাশা পলাশী মোড়, শাহবাগ মোড়, আশপাশের লেগুনা সেন্টার, আজিমপুর মোড়, এখান থেকে চাঁদাবাজির ভাগ ভাইরা পান না। ডাকসু আছে, অন্যান্য সংগঠন আছে, আমাদের এখানে চাঁদাবাজি পান না। এই যে মিরপুরে যেমন কোটি কোটি টাকা দিনে তুলছে, রিপোর্টে যেটা আসছে, তারা চাইলে পলাশী, শাহবাগ, আজিমপুর হলগুলোর দোকান, হলগুলোর ক্যান্টিন, হলগুলোর টেন্ডারবাজি বা আরো আরো যা যা আছে এগুলো যদি করতে পারতেন চাঁদাবাজি, তাহলে ওনাদের মনটা খুশিতে ভরপুর হয়ে যেত। এখন করতে পারছেন না, দোষ আমাদের। যত ঘোষ, ওই যে যত দোষ নন্দ ঘোষ, এই টাইপের হয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের দীর্ঘ বছরের যৌক্তিক দাবি যে কোনো মূল্যে আমরা আদায় করবো ইনশাল্লাহ। এবং আমাদের শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে যারা মব বলে, তাদের এই কথার তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা এখানে জানিয়ে যাচ্ছি। শাহবাগে থানার ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধিদের তাদের উপর হাত তোলা হয়েছে, কান ফাটিয়ে দেওয়া হয়েছে। সাংবাদিক সমিতির 16 জন সাংবাদিক আহত হয়েছে, কিন্তু যারা এই আঘাত করেছে, হামলা করেছে, তাদেরকে ফুটেজের মাধ্যমে দেখা গেলেও মামলা নেওয়া হয়নি। কারো বিরুদ্ধে ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়নি। তদন্ত কমিটি করা হয়েছে 2-3টা কমিটি খেলা হচ্ছে, বিভিন্ন ভাবে দিন বৃদ্ধি করা হচ্ছে। আমরা ইউজিসি থেকে বাজেট বরাদ্দ করে নিয়ে এসেছি, কিন্তু ট্রেজারার স্যার সেই বাজেটটা কি ব্যবহার করে শিক্ষার্থীদের যে দীর্ঘ বছরের দাবি, এই দাবি পূরণ করতে চাচ্ছেন না। তিনি বলছেন যে 2 বছরের জন্য বাজেট আসছে, 2 বছরের পরে কি হবে? অথচ ডাকসুর মেয়াদ 1 বছর, আমরা 2 বছরের জন্য বাজেট নিয়ে আসছি, এটাই তো অতিরিক্ত। এটা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিজের করার কথা ছিল। এর মাধ্যমে উনাই কি বোঝাতে চাচ্ছেন যে এরপরে উনি আর ডাকসু দিবেন না? বিশ্ববিদ্যালয় প্রশাসন আর ডাকসু দিবে না? ডাকসুর পরবর্তী যারা প্রতিনিধি আসবে তারা পরবর্তী বাজেট ম্যানেজ করবে, অথচ এটা বিশ্ববিদ্যালয়ের নিজের ম্যানেজ করার কথা। স্টুডেন্টদের প্রত্যেকটা যৌক্তিক দাবি পূরণ করার কথা তাদেরই। স্যাররা আমাদেরকে আশ্বস্ত করেছেন, যেহেতু এটি বিশ্ববিদ্যালয়ে 55% শিক্ষার্থী অনাবাসিক, সুতরাং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণ ওনারা করবেন। ওনারা আলোচনার মাধ্যমে যৌক্তিক দাবি পূরণ করবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন। আমরা আশ্বস্ত হতে চাই, কিন্তু আমাদের একটা আশঙ্কা বিরাজ করে সব সময়। শাহবাগে থানার ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধিদের তাদের উপর হাত তোলা হয়েছে, কান ফাটিয়ে দেওয়া হয়েছে। সাংবাদিক সমিতির 16 জন সাংবাদিক আহত হয়েছে, কিন্তু যারা এই আঘাত করেছে, হামলা করেছে, তাদেরকে ফুটেজের মাধ্যমে দেখা গেলেও মামলা নেওয়া হয়নি। কারো বিরুদ্ধে ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়নি। তদন্ত কমিটি করা হয়েছে 2-3টা কমিটি খেলা হচ্ছে, বিভিন্ন ভাবে দিন বৃদ্ধি করা হচ্ছে, কিন্তু কোনো সুষ্ঠু রেজাল্ট, তদন্ত রিপোর্ট আমরা এখনো পাই নাই। সুতরাং আমাদের একটা আশঙ্কা তো রয়েই যায়। আমরা স্যারদের দ্বারা আশ্বস্ত হলেও আমরা এটা নিয়ে আবার ফিডব্যাক আমরা অনুসরণ করব। আমরা দেখব যে যদি আবারও এই ট্রিপটি বাতিল করার চক্রান্ত করা হয়, তাহলে আমরা আবার আন্দোলনে নামবো। সম্ভাবনার সে বাংলাদেশের আমরাই নেতৃত্ব দিব ইনশাআল্লাহ। মানুষ মুখিয়ে আছে, নিশ্চয় যে কোনো চিন্তাধারা তখনই সফলতা লাভ করতে পারে, যে কোনো আদর্শ তখনই সফলতা লাভ করতে পারে যখন ওই চিন্তাধারার মানুষের মধ্যে 4টা গুণাবলী পাওয়া যায়। সারা দেশের সর্বস্তরের মানুষরা তারা আমাদের নেতৃত্ব গ্রহণ করার জন্য তারা উন্মুখ হয়ে বসে আছে। তো সেই কারণে আমাদের আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করা দরকার। আলহামদুলিল্লাহ। ইতিহাসের অন্যতম সেরা আনন্দে ভাসছে জামাত শিবির। জামাত শিবির তাদের জীবদ্দশায় এত সুন্দর দৃশ্য দেখতে পাবে তারা কল্পনাও করেনি। হ্যাঁ, জামাতের সুদিন আসবে এটা অনেকে কল্পনা করেছে, যে জামাত মানে সেকেন্ড ক্লাস সিটিজেন, শিবির মানে হত্যাযোগ্য, শিবির মানে আপনি জীবনেও বলতে পারবেন না যে আমি শিবির। যদি এটা বলেন তাহলে আপনাকে হয় হত্যা করা হবে, নইলে আপনি চাকরি পাবেন না, কিংবা চাকরি থাকবে না, আপনাকে অন্য পরিচয় দিয়ে চলতে হবে। এই বাস্তবতার অবসান ঘটবে এটা অনেকে প্রত্যাশা করেছে, কিন্তু কিছু কিছু বিষয়ে জামাত ক্ষমতা আসলেও হবে এটাকেও প্রত্যাশা করেনি।
কিন্তু তারপরে সেটা হচ্ছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির এভাবে শক্তিশালী হবে এবং পুরো ডাকসু শিবিরের ডাকসু হবে, ডাকসু বিপিজিএস এজিএস থেকে শুরু করে পুরো ডাকসু শিবিরময়। জামাত ক্ষমতা আসলেও ঢাকা বিশ্ববিদ্যালয় এই অবস্থা হবে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেম হবে, এটা অনেকেই কল্পনা করেনি, বাট ইট হ্যাপেন্ড, রিয়ালিটি। যদিও আমার আলোচনার বিষয় এটা না। জামাত শিবিরের লোকজনের মধ্যে একটা গোপন আনন্দ বিরাজ করছে, ওই গোপন আনন্দ নিয়ে আমার এই আলোচনা। কিছু কিছু আনন্দ, কিছু কিছু ভালো লাগা, এটা কেউ প্রকাশ করে না এবং এটা প্রকাশযোগ্য নয়, কিন্তু আসলে খুব সিরিয়াস আনন্দ, মজা আর মজা, ভালো লাগে। একটা চরম মানুষের মধ্যে একটা প্রতিশোধ স্পৃহা থাকে, কিন্তু প্রতিশোধ নেওয়া ইসলামে হারাম। কিন্তু যদি ন্যাচারাল প্রতিশোধ হয়ে যায় তখন সেটা দেখলে সর্বোচ্চ লেভেলের আনন্দ লাগে। শহীদ আব্দুল মালেক প্রত্যেক জামাত শিবির, মিনিমাম শিবিরের সাথী, যে এমনকি শিবিরের অগ্রসর কর্মী হলো, জামাতের অগ্রসর কর্মী হলো, তাকে শহীদ আব্দুল মালেককে স্টাডি করতে হয়। শহীদ আব্দুল মালেককে ধরা হয় জামাত ইসলামের ইতিহাসে মাওলানা মওদুদির পর সবচাইতে বড় মেধাবী। মনে করা হয় যদি শহীদ আব্দুল মালেক বেঁচে থাকতেন তিনি হতেন জামাত ইসলামের আমির এবং মাওলানা মওদুদির মতো একজন জগৎ বিখ্যাত তাত্ত্বিক। শহীদ আব্দুল মালেককে মনে করা হয় তিনি ফটোগ্রাফিক মেমোরি ছিলেন এবং জামাত ইসলামের ইতিহাসে সবচেয়ে ভালো বক্তা ছিলেন, উপস্থিত বুদ্ধি, মেধা সব দিক থেকে। কিন্তু এই জন্য এই শহীদ আব্দুল মালেককে জামাতের সবাইকে স্টাডি করতে হয়, তার নাম মুখস্থ করতে হয়, তার কবর কোথায়, তার জীবনী সম্পর্কে পড়তে। এবং জামাত শিবির অনেক স্থাপনা শহীদ আব্দুল মালেকের নামে করা হয়েছে। লিজেন্ড জামাতের ইতিহাসে মাওলানা মওদুদির পর যদি আর দুই একজনকে মূল্যায়ন করেন, শহীদ আব্দুল মালেক একজন। যদিও শহীদ আব্দুল মালেক জামাত ইসলামী করতে পারেননি, তিনি ছাত্রসংঘ করা অবস্থায় তাকে শহীদ হতে হয়েছে, বাট জামাত ওন হিম। ছাত্রসংঘ, জামাত এগুলো তো একই কথা, শিবির এগুলো তো একই কথা। আপনি রাজনৈতিকভাবে সাংগঠনিক কাঠামোগত দিক থেকে লেজুর ভিত্তিক না, আলাদা, বাট এদের লক্ষ্য উদ্দেশ্য সম্পূর্ণ এক। ইডিওলজিক্যাল সিমিলারিটিস 100% এক। তো সেই জায়গায় শহীদ আব্দুল মালেক জামাত, শহীদ আব্দুল মালেক শিবির, ছাত্রসংঘ, এটা তারা প্রকাশ্যে ওন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী এই শিক্ষার্থী শহীদ আব্দুল মালেক বগুড়ার কৃতি সন্তান এবং তার এসএসসি এইচএসসি রেজাল্ট ছিল একদম বোর্ড স্টান করা, প্রথম দিকের প্রথম সারে মেধাবী সন্তান। এরকম মেধাবী কেউ জামাত ইসলামীতে অতীতে আসেনি। এই শহীদ আব্দুল মালেককে হত্যা করেছে, নৃশংসভাবে হত্যা করেছে তোফায়েল আহমেদরা, আওয়ামী লীগের তোফায়েল আহমেদ, ডাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমেদরা। তোফায়েল আহমেদ তার অনেক অবদান বাংলাদেশের গণতান্ত্রিক নানান আন্দোলনে ছিল। 69 গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক তিনি, 1971 সালে মুক্তিযুদ্ধের অন্যতম নায়ক তিনি। স্বাধীন বাংলাদেশেও তার অনেক অবদান আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই বা এটা এখানে আলোচ্য বিষয় না। কিন্তু সব সত্যের বড় সত্য হচ্ছে শহীদ আব্দুল মালেকের খুনি হচ্ছে এই তোফায়েল আহমেদ। তো জামাতের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ অ্যাসেট, যাকে অঙ্কুরেই হত্যা করেছে এই তোফায়েল আহমেদ গং। শহীদ আব্দুল মালেক হত্যা মামলার প্রথম দিকের আসামি এই তোফায়েল আহমেদ এবং বলা হয়ে থাকে বা অনেক সাক্ষী সাক্ষ্য দিয়েছেন যে যারা একদম সরাসরি হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছেন, সরাসরি আঘাত করেছেন, তোফায়েল আহমেদ ওয়াজ ওয়ান অফ দেম। সেই তোফায়েল আহমেদ বাংলাদেশের একজন লিজেন্ড, অথচ জামাত শিবিরের হৃদয়ের স্পন্দনকে হত্যাকারী। জামাত শিবির কোনোদিন চিন্তা করেনি যে এই তোফায়েল আহমেদের কোনো করুণ পরিণতি আমরা দেখতে পাবো। হ্যাঁ ঠিক আছে, আওয়ামী লীগ ক্ষমতায় নাই, বিরোধী দল, কিন্তু তোফায়েল আহমেদ বিরোধী দলে থাকা অবস্থায় যদি মারা যায় বাংলাদেশে বিরল সম্মাননা পাবেন। বীর মুক্তিযোদ্ধা, সরকারি দল, বিরোধী দল, রাষ্ট্রপতি সবাই তার প্রতি সম্মান জানাবে এবং সবাই মিলে তার প্রশংসা করবে। এটা প্রত্যাশিত ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক বা না থাকুক, তোফায়েল আহমেদ এভাবে রেসপেক্ট পাবে। জামাত শিবিরের লোকজন এটা ধরে নিয়েছে এবং সে অবদান তার আছে। কিন্তু ইতিহাস অনেক নিষ্ঠুর। এই খুনিকে, বাংলাদেশের একজন আল্লাহর ওলিকে যিনি হত্যা করেছেন, বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ একজন মেধাবী সন্তানকে হত্যা করেছে, শুধু জামাত শিবির নয়, পুরো বাংলাদেশি জাতি যার মধ্যে উপকৃত হতো তিনি বেঁচে থাকলে, সেই শহীদ আব্দুল মালেকের হত্যাকারীর আজকে যে করুণ দৃশ্য, এটা দেখে জামাত শিবিরের লোকজনের মনের মধ্যে পুলকিত হচ্ছে, তারা আনন্দে ভাসছে, কিন্তু আনন্দ প্রকাশযোগ্য নয়, প্রকাশ করছে।
যারা সত্যিকার অর্থে জামাতের রাজনীতি ধারণ করেন, শিবিরের রাজনীতি ধারণ করেন, তারা যখন তোফায়েল আহমেদের ছবিটা দেখেন তাদের মন আনন্দে ভরে যায় যে এই তোফায়েল আহমেদ, এই তোফাইল্লা শহীদ আব্দুল মালিককে হত্যা করেছে, আজকে তোফায়েলের কি অবস্থা, কঙ্কাল সার, কি অসহায়, কাউকে চেনে না এবং কোনো সম্মান নাই। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কোনো সম্মান নেই এবং তার নামের পিছনে পালাতক তোফায়েল কোন রকম বেঁচে আছেন এবং এই অবস্থায় তার বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে এবং তিনি এক প্রকার অ্যারেস্ট এবং তার ছবি নিয়ে যেভাবে ট্রল হচ্ছে, মানুষ যেভাবে বলছে, ইস দেখ তোফায়েল আহমেদ এখন শিক্ষা পা। এবং তোফায়েল আহমেদ যখন মারা যাবেন দেখবেন যে তার নিজ কিছু অনুসারী লেসপেন্সার বাদে কেউ তার জানা যায়নি। গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি তোফায়েল আহমেদের জানা যাবে না। রাষ্ট্রের কোনো কর্তা ব্যক্তি তাকে আলাদা কোনো সম্মান দেখাবে না। এমনকি পার্লামেন্টে আলাদা কোনো শোক প্রস্তাব উত্থাপন হবে না। জাতীয় সংসদের কোনো প্লাজায়, গুরুত্বপূর্ণ কোনো জায়গায় তোফায়েল আহমেদের জানাজা হবে না। সেই ভোলার কোনো জায়গায় বা আজিমপুরের কোনো চিপায় তার জানাজা হতে পারে। এই যে লাঞ্ছনা তার জন্য অপেক্ষা করছে বা এখন যে লাঞ্ছনাকর অবস্থায় আছেন পলাতক তোফায়েল আহমেদ, ভাগ্য ভালো যে বিএনপি সরকার এখনো ফেসিস্ট হতে পারেনি, তাহলে এই তোফায়েল আহমেদকে এই অসুস্থ অবস্থায় তার যে হসপিটালের বেড, ওই বেডের সাথে তার হাতকে দড়ি দিয়ে বেঁধে তারপর চিকিৎসা করাতো, যেভাবে আওয়ামী লীগ জামাত নেতাদের এই নির্যাতন করত। কিন্তু না, তোফায়েল আহমেদ খুনি হলো, তার মানবাধিকার আছে। এই যে তোফায়েল আহমেদের করুণ দৃশ্য, তার যে এক একটা হাড্ডিসার কঙ্কাল সার ছবি এবং শেষ পর্যন্ত দাড়িও রাখতে হয়েছে তাকে, দাড়ি কাটতে পারছেন না, হয়তো ব্লেড ছোঁয়ানোর কোনো সুযোগ নাই। এই খুনির এই দৃশ্য দেখে অনেকের মন আনন্দে ভাসছে, অনেকে আত্মহারা হচ্ছে, ভালো লাগছে এবং এগুলো দেখেই শহীদ আব্দুল মালিকের কথা মনে পড়ছে। এই প্রতিশোধ প্রাকৃতিক প্রতিশোধ। জামাত ক্ষমতা আসলেও তোফায়েল আহমেদের বিরুদ্ধে এবার প্রতিশোধ নিতে পারতো না, যে প্রতিশোধের মুখে তোফায়েল আহমেদ ন্যাচারালি করেছে।